আমাদের প্রথম যে ফটোশুট হয়েছিল সেই ফটোশুটে মানে তখন আমি তখন আমার লম্বা চুলটা কি এমনি বাড়িতেও ছিল, মানে মানে প্রায় লম্বা চুল ছিল। তখন আমার বরবাদ ফার্স্ট যেটা ফটোশুট হয়েছিল সেটা আমি অ্যাজ এ হিরো ফটোশুট করেছিলাম। তখন আমাকে রাজা অ্যাপ্রোচ করেছিল যে আমি একটা হিরো আমার ইয়ে করবো, সেই জন্য তোকে দরকার, তুই অফিসে আয়। আমি গেছিলাম অফিসে গিয়ে, তারপর আমার চেহারাও একটু বড় ছিল তখন প্রচুর এক্সারসাইজ করতাম। সেই যখন বলেছিল আমার এত বড় চেহারা নয়, হিরো খুব রোগা ল্যাংকি, মানে রোগা চেহারা। আমরা মাঝখানেও আমি কমার্শিয়াল, মানে যেটাকে কমার্শিয়াল বলছি এখন, যদি সেটাকে আর ওইভাবে কমার্শিয়াল মানে যে ছবি টাকা দেবে সেটাই কমার্শিয়াল, মানে আমি বলছি অ্যাকশন ছবি। হ্যাঁ আচ্ছা, তার মাঝখানে বেশ কিছু ছবি করেছে, কিন্তু সেগুলোর মুশকিল হয়েছিল কি, সেগুলো পাবলিসিটি ওখানে কোনো রকম জড়ি দেয়নি, যার ফলে ছবিগুলো এসছে আগে। এটা আমার বেশ কিছু প্রায় 4-5টা ছবি এরকম চলে গেছিল, ছবিগুলো এলো আর গেল, কোনো রকম ইম্প্যাক্টই ফেললো না। এবং তখন আস্তে আস্তে প্রমোশন পাবলিসিটির যুগটা শুরু হয়ে গেছে, যে গান, সঙ্গীত বাংলা গান চালাতে হবে। এটা এখন তো সঙ্গীত বাংলা কেউ দেখে না, এখনকার ছেলেরা, মানে এখনকার জেনারেশন জানি না সঙ্গীত বাংলা। সঙ্গীত বাংলা কিন্তু তখন বাংলা সিনেমার প্রমোশনের জন্য, গানের জন্য সঙ্গীত বাংলা একমাত্র একটা জায়গা ছিল, যে সঙ্গীত বাংলা তখনকার ইয়াং জেনারেশন বসে থাকতো সঙ্গীত বাংলা দেখবো, আচ্ছা এই সিনেমাটা আসছে, তাহলে এই সিনেমাটা দেখছি, এইটা ছিল। এখন এখন সেটা ইউটিউব হয়ে গেছে, এখন সকলে ইউটিউব দেখে। বন্ধুরা, আমি সৌম্যজিৎ, আর ওয়েলকাম টু আড্ডার সঙ্গে সৌম্য। আমার সঙ্গে আজকে যে মানুষটি রয়েছে তাকে আমরা সিরিয়ালে তো চিনি, এখন দর্শক তাকে সিরিয়ালেই বেশি চিনছে, কারণ সে এখন সিরিয়ালটা বেশি করছেন। তাকে আমরা চিনি অনেক আগে থেকে, অমর সঙ্গী, বরবাদ ইত্যাদি ইত্যাদি ছবি যখন তার আগে এসেছিল সেখান থেকে চিনি। তো আমার সঙ্গে আজকে মৈনাকদা রয়েছেন। তো দাদা, কেমন আছো? ভালো আছি। ভালো আছি দাদা। তুমি প্রথমে বলো যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টেলিভিশন থেকে দূরে রয়েছো, মিঠিঝোড়া কিছুদিন আগে কমপ্লিট করলে, তো মানে এখন থেকে একটু দূরে থাকার কারণটা কি? কারণ কিছু নেই, আমার দূরে থাকার একটা সেরকম কোনো কারণ নেই, কিন্তু আমার মিঠিঝোড়া শেষ হয়েছে, আমার শেষ হয়েছিল বোধ হয় 29 তারিখ। 2 তারিখে আমার মা হসপিটালাইজড, তারপর 8 তারিখ মানে 2 জুলাই হসপিটালাইজ হয়, 8 তারিখে মা বাড়িতে। পুরো জুলাইটাই আমার ডাক্তার, হসপিটাল, সেইসব নিয়ে গেছে। অগাস্টে প্রায় আস্তে আস্তে মা রিকভারি হয়, খুব ক্রিটিক্যাল অবস্থায় ছিল, তারপরে এখন অনেক বেটার আছে। তো অগাস্টটাও ঠিক নিয়ে হয়। রিসেন্টলি একটা ওয়েব সিরিজ শুট করেছি, হইচই। জয়দীপ দার শুভশ্রী দি বোধ হয় সেখানে, না একটা ভূতের উপর একটা কাজ আছে, হ্যাঁ নিশির ডাক বলে আছে, সুরঙ্গনা দি রয়েছেন সেখানে। তো সেখানে তোমার ক্যারেক্টারটা অল্প করে একটু বলো, মানে একটু বলছি না, সেটা কি শুট, পুরো শুটটাই হয়ে গেছে আমার পার্টটা পুরো। আচ্ছা, এবং তুমি তো মিঠিঝোড়া কিছুদিন আগে করলে, এবং মিঠিঝোড়া তো তুমি একদম লাস্টে গিয়ে ঢুকলে, তো মিঠিঝোড়া লাস্টে ঢোকার কারণটা কি? কারণ তোমার যে টেলিভিশন গুলো সেগুলো তুমি একদম প্রথম থেকে ছিল, তো লাস্টে একদম আসার কারণটা কি? আর লাস্টে আসার কারণ হচ্ছে অল্প আমাদের ফোন করে বলেছিল যে এটা না করো না, এবং যে ক্যারেক্টারটা আমার দিয়েছিল সেই ক্যারেক্টারটা আমার খুব লভ লেগেছিল। ওইরকম ক্যারেক্টার টেলিভিশনে হয় না বললেই চলে, কারণ কোথাও গিয়ে ক্রান্তি, সমাজের মূল স্রোত থেকে প্রাপ্ত এরকম একটা ক্যারেক্টার, যেটাকে চট করে টেলিভিশন দেখানো যায় না বা হয় না, সেরকম একটা ক্যারেক্টার করবো। আর অল্প বলেছিল, মানে যে প্রডিউসার অল্প আমাকে মিঠিঝোড়া যখন আমার ইচ্ছে করছিল যখন শেষ হয়, তবে সব জাস্ট শেষ হয়েছে, সেদিন দিয়ে আমাকে বলেছিল যে মিঠিঝোড়া করবে, এবং আমার যে হিরোইন তার এগেন্সটে আমার হিরো দরকার। মানে সৌর্যর যে চরিত্রটা, সেটা কি সৌর্য চরিত্রটা কিনে যায় না, কিন্তু আমাকে তখন বলেছিল, এবং আমি তখন জাস্ট ইচ্ছে করছিল শেষ হয়েছে বলে আমি এক্ষুনি আবার একটা যে সিরিয়ালটা শুরু হয়ে গেছে সেটা, মানে সবে শেষ হয়েছে। আমার তখন অনেক আমাকে একটু বাইরে যেতে হতো, সব কারণে, বিভিন্ন কারণে হয়নি। তো তারপর যখন আমাকে বললো যে, তারপর কাজল নদীর জলে পড়েছে, কাজল নদীর জলে আনফর্চুনেটলি 3 মাসের বেশি চলে,
ওটা তো 100 এপিসোডও পুরো ক্রস করেনি, ওটা তো না পুরো actually ওটা দুপুরবেলা হতো। হ্যাঁ, তো কাজল নদীর জলেটাও কি অনেকটা পরে, মানে ইচ্ছে পুতুলের অনেকটা পরেই তো করলে, মানে আমরা যেটা দেখলাম অনেকটা পরেই করেছি। তো সেইটা রাজি হওয়ার কারণটা কি ছিল? কারণ তুমি মানে দুপুরের একটা স্লট। কাজল নদীর জলের ক্যারেক্টার খুব মানে কাজল নদীর জলের গল্পটাই ইটসেলফ খুব ভালো ছিল। দুপুরের স্লট বলেই আমার মনে হয় চলবে, ওটা যদি প্রাইম স্লট হতো তাহলে ডেফিনেটলি ইচ্ছে পুতুল তো মোটামুটি চলেছিল, যেটা তোমার খুবই ভালো চলেছে। হ্যাঁ মানে ইচ্ছে পুতুল যে পরিমাণ পপুলারিটি আমাদের দিয়েছে অনেকদিন পরে, সেটা সত্যি খুব আমাকেও আশ্চর্য করেছে। এবং ইচ্ছে পুতুলে তো সব থেকে বেশি ভিউও হতো, মানে ফেসবুকে কিছু রিল বা মিলিয়নে ভিউ। ইচ্ছে পুতুলের অনলাইন মানে D5 এর মানে হাইয়েস্ট ভিউ হ্যাঁ হ্যাঁ, সিরিয়াল হিসেবে, এবং যে কোনো বিয়ে হিসেবে হাইয়েস্ট ভিউ। এবং ইচ্ছে পুতুল তুমি যখন করেছিলে, তবে যখন তুমি কাজল নদীর জলে যখন করলে, মানে তুমি যা যা কাজ করে এসছো অর্গানিক প্রোডাকশনের বেশি, এবং লীনা গঙ্গোপাধ্যায়ের করে এসছো, মানে ধুলোকণা আমি যদি বলি। তো অন্যান্য প্রোডাকশনের কাজ তুমি খুব একটা করোনি, তো সেটা কেন? মানে দেয়নি বলে মানে যদি অন্য প্রোডাকশন থেকে অফার করে, আর যদি অর্কদাও একই সময় অফার করে, তুমি কোনটা করবে? ডিপেন্ড করে কোন ক্যারেক্টার দিচ্ছে, কোন সিরিয়াল দিচ্ছে, কি হচ্ছে, কোন চ্যানেল, কি টাকা পয়সা আসছে সবটাই দেখি। এবং অর্কদার টেলিভিশনে একটা জিনিস আমরা সবসময় দেখেছি, যেটা হচ্ছে মানে সেটা লীনা ম্যামের হোক অর্কদারও হোক, আমি ম্যামের কাছেও যখন কোশ্চেনটা রাখবো তুমি তোমার মতো করে বলো, কারণ তুমি অভিনেতা যেহেতু, যে আমরা দেখেছি যে একটা মানে ত্রিকোণ প্রেমের অ্যাঙ্গেল থাকে, সেটা সমস্ত সিরিয়ালেই হোক তার তার সেটা মানে লীনা ম্যামের প্রোডাকশন ম্যাজিক মোমেন্টসে হোক বা অর্কদার সিরিয়াল অর্গানিকে হোক, তো একটা মানে ত্রিকোণ প্রেমের একটা অ্যাঙ্গেল থাকে। তো সেটা কেন? মানে সেটা অন্য কোনো সিরিয়ালে কিন্তু খুব একটা বেশি হয় না, মানে সেটা মানে করার সেটা আমি বলতে পারবো না, যিনি লিখেন তিনি মানে সেটা তুমি মানে রাজি হও কি করে? মানে রাজি না হওয়ার তো কিছু নেই, এরকম কোনো কোথাও লেখা তো নেই যে চিকন প্রেমের কিছু লোক রাজি হতে পারবে না। এবং তোমার ক্যারেক্টার গুলো করতে কেমন লাগে? মানে তুমি যখন ওগুলোকে যখন করতে ভালো লাগে, কারণ অনেকগুলো শেডস থাকে। হ্যাঁ, চিকন প্রেম ছিল না, কারণ ইচ্ছে পুতুলের চিকন প্রেম ছিল না, তিনটে ক্যারেক্টারকে নিয়ে গল্প ছিল ডেফিনেটলি। কিন্তু আমাদের ত্রিকোণ প্রেম ওইভাবে বলতে গেলে ত্রিকোণ প্রেম, কিন্তু ত্রিকোণ প্রেম অ্যাজ সাচ, কারণ ইচ্ছে পুতুলের নীল এবং মেঘের প্রেমটাই ছিল। তার সাথে ইয়ের যে ময়ূরীর যে প্রেমটা ছিল সেটা ময়ূরী একতরফা একটা হয়েছিল, সুতরাং ওটাকে ত্রিকোণ প্রেম বললে বোধহয় ভুল হবে। কাজল নদীর জলেতে বলা যেতে পারে তাও অনেকটা, যে হ্যাঁ তোমার সাথে বিয়ে হয়ে গেছিল অনিন্দ্যদার বিয়ে। না, অনিন্দর সাথে বিয়ে হয়েছিল। তখনও পর্যন্ত দুজন দুজনকে বলে উঠতে পারেনি যে আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু ইন দ্য মোমেন্ট অনিন্দর যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারের সাথে বিয়ে হয়। বিয়ে হয়ে দেখে যে সে খুব একটা মানে কি বলবো, যে যে পরিস্থিতিতে পড়েছে সেই পরিস্থিতিতে পড়াটা একেবারেই কোনো মেয়ের পক্ষে বাঞ্ছনীয় নয়। তখন সে এবং তখন আমার ক্যারেক্টারটা তার কাছে একজন বন্ধু হিসেবে দাঁড়ায়, যে এইটা হয়, এটাও ওইভাবে ত্রিকোণ প্রেম তো বলা যায় না। এবার যিনি লিখছেন তিনি বলতে পারেন, আমি তো অভিনয়। এবং তুমি তো টিআরপিটা তো দেখো, মানে এগুলোতে তো টিআরপি অনেক ভালো। তুমি কি টিআরপিটা ওয়াচ করো? মানে প্রত্যেক সপ্তাহে যখন বৃহস্পতিবার যখন টিআরপি আসে, ওই যখন আসে তখন একটা দেখি। হ্যাঁ, মানে টিআরপিটা খায় না মাথায় দেয়, সেটা আমি জানি। মানে টিআরপি সিস্টেমটা তুমি জানো না? বললাম টিআরপিটা খায় না মাথায় দেয়, কোনোটাই জানি না। স্লট লিস্টটা তুমি জানো? মানে এটা স্লট লিস্ট। ওই হ্যাঁ, সবাই লেগে স্লট লিড করছে, ও করছে স্লট লিড করছে। আচ্ছা, এবং তুমি যখন সিনেমা যখন করেছো, সিনেমাতে তুমি বাবা বেবিও করলে উইন্ডোজ প্রোডাকশনে, বেশ কিছুদিন ধরে তুমি সিরিজও করেছো হইচই এর কার্টুন, বা আমি যদি বলি হইচই এর একটা কাজ ছিল, ওই ছিল পার্ণ মিত্র ছিলেন, ওটা হচ্ছে তোমার চুপ কথা টুটাতে তুমি ছিল। আচ্ছা, চুপ কথা। তো এই ধরনের কাজগুলো তুমি করছো, তো এই স্ক্রিপ্ট সিলেকশন গুলো কি দেখে করছো এখন? স্ক্রিপ্ট সিলেকশনের কথা ওরকম ভাবে বিশাল কিছু যে সিলেকশন করি তা না, যদি ক্যারেক্টারটা পছন্দ হয়ে যায় তাহলে যে বলি হ্যাঁ করবো। তারপর যেটা আসে ফিনান্সিয়াল দিকটা আছে, যে আমি যে টাকাটা চাইছি সেই টাকাটা। এবং উইন্ডোজের কাজটা তোমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল কি করে? মানে উইন্ডোজের কাজটা আমি অরিত্রকে এবং জিনিয়াকে নিজে অ্যাপ্রোচ করেছিলাম যে তোমাদের সাথে কাজ করতে চাই, যদি কখনো মনে হয় যে আমাকে বলো। তারপর ওরা আমাকে কন্ট্যাক্ট করে, যে এরকম বলে যে কথা বলতে চাই। অরিত্র বলে যে এরকম একটা ক্যারেক্টার আছে, আমার খুব চ্যালেঞ্জিং গিয়েছিল। সত্যি আমি যে কটা ক্যারেক্টার করেছি তার মধ্যে বাবা বেরিয়ে তো ডেফিনেটলি থাকবে। খুব ভালো ক্যারেক্টার মতো, প্রচন্ড চ্যালেঞ্জিং একটা কাজ।
এবং বরবাদ তুমি যখন করেছিলে, বরবাদ সেই সময় খুব হিট ছবি ছিল, রাজদার কাজ ছিল। তো বরবাদে যে ভিলেন, মানে তুমি মেন ভিলেন ছিলে বরবাদে। তো বরবাদ ওই মানে একদম কেরিয়ারের প্রথমেই ওরকম একটা, মানে তখন তো তুমি সবে সবে শুরু করেছো তখন, একদম প্রথম না হলেও ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তখন সবে মানে প্রথম দিকে ওরকম একটা বড় প্রোডাকশন, SBF সঙ্গে রাজদা, মানে সেটা কেমন লেগেছিল প্রথম প্রথম? ভালো লেগেছিল। বরবাদের প্রথম যে ফটোশুট হয়েছিল সেই ফটোশুটে মানে তখন আমি তখন তোমার লম্বা চুলটা কি এমনি বাড়িতেও ছিল, মানে মানে প্রায় লম্বা চুল ছিল তখন। আমার বরবাদ ফার্স্ট যেটা ফটোশুট হয়েছিল সেটা আমি অ্যাজ এ হিরো ফটোশুট করেছিলাম। তখন আমাকে রাজা অ্যাপ্রোচ করেছিল যে আমি একটা হিরো আবার ইয়ে করবো, সেই জন্য তোকে দরকার, তুই অফিসে আয়। আমি গেছিলাম অফিসে গিয়ে, তারপর আমার চেহারাও একটু বড় ছিল তখন প্রচুর এক্সপ্রেস করতাম। সেই যখন বলেছিল আমার এত বড় চেহারা নয়, হিরো খুব একটু রোগা ল্যাংটি, মানে রোগা চেহারা, চেহারাটা একটু ভাঙতে হয়, প্রায় 10 কিলো বডি ওয়েট লুজ করেছিলাম। তাও বলেছিল কালো হতে হবে। আমি হরিণ থেকে দূরে শুয়ে থাকতাম, করে কালো হয়েছিলাম। তারপর ফটোশুট হয়েছিল। ফটোশুটে আমি মিমি, ইন্দ্রাশিস এবং সুবিধা, এই ছিল কাস্টিং। আমি হিরোটা করবো, ইন্দ্রাশিসটা করতে, মিমি হিরোইন। সুদীপ দাদা নর্মাল যেরকম তোমার দাদা, মানে ভিলেনের দাদা ছিল, দাদা সেটা করবো। তারপর সেগুলো সব চেঞ্জ হয়ে গিয়ে আমি ওটা ভিলাই। হ্যাঁ, এবং মানে তখন বড় প্রোডাকশনে কাজ করে কি কি মানে ফেসিলিটিস পেয়েছিলে, মানে ফেসিলিটিস বলতে মানে কি কমফোর্ট পেয়েছিলে বা এরকম কিছু? হ্যাঁ, বড় প্রোডাকশনের বাজেট বেশি থাকে, ডেফিনেটলি কমফোর্ট পাওয়া যায়। ছোট প্রোডাকশন অত বাজেট থাকে না, তো ন্যাচারালি তারা সেই কমফোর্ট। এবং তুমি তো একটা টাইমে প্রথম দিকে খুব হিট ছবি দিয়েছিলে অমর সঙ্গী, যেটা মানে তোমার কথা বললেই অনেকের মনে পড়ে অমর সঙ্গী ছবিটা। তারপর তুমি জি বাংলা অরিজিনালসেও কিছু কাজ তুমি কাজ করেছো, সেগুলো বলছি। তবে অমর সঙ্গীটা এত হিট হওয়ার পরে মানে তুমি আর ওরকম ধরনের ছবি করলে না কেন? মানে অমর সঙ্গী বরবাদ ছিল তোমার একদম ফুল অন, মানে আউটারটাও অমর ফিল্মটা পাওয়াটাও খুব ওই বলে না লাক, বলে ওই লাক। কিন্তু তখন অসম্ভব বলে একটা সিরিয়াল করছি জি বাংলাতে, এবং অসম্ভবে আমার যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারের নাম ছিল শিবা। শিবা খুব পপুলার হয়েছিল কয়েকদিনের মতো। তখন তো এত সেটা কি হিরো রকম সোশ্যাল মিডিয়া ছিল না, শুধুমাত্র মানুষ টিভিটা দেখতো এবং যা আলোচনা হতো সেটা এই খবরের কাগজ বা সেটা কি হিরো, মানে অসম্ভব? হ্যাঁ, অসম্ভবের ইয়ে ছিল। মানে আলটিমেটলি পরে গিয়ে দেখা যাবে যে এই হিরো, এইভাবে গল্পটা দেখে মনে হতো যে এই ছেলেটা ভিলেন, কিন্তু পরে গিয়ে দেখা যাবে যে সেই হিরো আছে। তো শিবা খুব পপুলার হয়েছিল সেই মুহূর্তে, এবং আমি ঘটনাপ করার 5 মাসের মাথায় তার টোটাল বোধহয় 5 মাস করেছি, 5 মাসের সমাজ করেছিলাম। এবং তখন আমাকে প্রোডাকশন হাউস থেকে ফোন করে বলে যে আমরা বাংলা সিনেমা করতে চাই, মানে করতে যাচ্ছি, তুমি কি করতে ইচ্ছুক? আমি জিজ্ঞেস করেছি, আমি এমনি তখন জিজ্ঞেস করেছিলাম যে হিরোটা হলে করবো। বলছে হ্যাঁ, হিরোর জন্য আমরা খুশি। আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম হ্যাঁ করবো। ওটা কি সুবিন্দার ছিল? না, ওটা ছিল বেঙ্গল। তারপর গিয়ে ওনাদের অফিসে দেখা করি, ডিরেক্টরের সাথে দেখা হয়, ডিরেক্টর ছিল সুভাষ সেন। তারপর ওরা তখন বলে যে তুমি যদি সিনেমা করো তাহলে তোমাদের সিরিয়ালটা ছাড়তে হবে। আর এই মুহূর্তে আমার অতদিনের স্ট্রাগলের পর একটা সিরিয়াল পেয়েছি এবং সেটা লিগ, তো আমার পক্ষে ছাড়াটা খুব অসুবিধা ছিল। সেই ছাড়তেও আমাকে মানে সেটা সুভাষ দা অনেক করে বলেছিল, বুঝেছিল। এবং অসম্ভবের যে ডিরেক্টর রবেন নাম্বিয়ার, হ্যাঁ রবেন নাম্বিয়ার তো সিনেমা আমি অনেক ইন্টারভিউ করেছি, তখন বলেছিল যে ঠিক আছে তুই যা কর, কারণ তার জন্যই আমার অসম্ভবে চান্স পাওয়া আছে। অন্য কোনো ডিরেক্টর হলে বলতো যে কেউ হলে হয়তো বলতো যে তোকে আমি চান্স দিলাম, তুই এখন এই প্রজেক্টটা ছেড়ে চলে যাচ্ছিস। ও সেসব কিছু করেনি। আমার বলেছিল যে সিনেমা হচ্ছে, দেখ সিনেমাটা আমরা সবাই করতে চাই, আমিও সিনেমা ডিরেক্ট করতে চাই, তো তুইও অবভিয়াসলি সিনেমায় অভিনয় করতে চাইবি, তো ঠিক আছে তোর যদি মনে হয় যা, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবি, সিনেমাটা হচ্ছে লটারির মতো। তুই টিকিট কাটলি, টিকিট কেটে তুই টাকা দিতেও পারিস, আবার হারতেও পারিস, কোনো কিছু নাও পেতে পারিস। এটা একটা জুয়ার মতো। তুই যদি জুয়াটা এখন খেলতে যাস, তুই খেল, আমার কোনো আপত্তি নেই, গো হ্যাঁ। তো আমি সবকিছু ভেবে বলেছিলাম যে ঠিক আছে চলো একবার দেখা যাক করে। এই সুযোগটা তো আমি পাবো না, পরে এই সুযোগটা আমি নাই পেতে পারি। কেউ আবার আমাকে ডেকে বলবে যে আমি একদম মেন স্ট্রিম মাথালা কমার্শিয়াল ছবি করছি, তার হিরো তুমি হবে, সেটা হয়তো আমি আর জীবন পরে পেতামই না। কেউ হয়তো বলতোই না যে তুমি এরকম করো। তো সেই হিসেবে আমি যখন অমর সঙ্গী
ছবিটা বলি যে হ্যাঁ আমি ছবি করবো। তারপর আমার সঙ্গী হয়, রিধিমা আমার হিরোইন ছিল, আমার সঙ্গী সত্যি সত্যি হিট হয়। এবং ওই মুহূর্তে মানে এখনো লোকজন লেখে কিছু জায়গায় যে আগে হানিমুন তার পরে বিয়ে। এইটা বলে আর কি লোকজন এখনো পর্যন্ত। গানটা হিট করেছিল প্রচুর। এবং আমার মনে হয় আমার সঙ্গী তখন 3টে বড় হাউস ছিল, যারা ধর ভেঙ্কটেশ তো ছিলই, রানেদা ছিল এবং গানুদা ছিল, যারা কমার্শিয়াল মশালা কমার্শিয়াল ছবি, আরো অন্যান্য অনেক হাউস গুলো ছিল যারা কমার্শিয়াল ছবি করতো। 3টে হাউস মেইনলি যাদের বড় করে ছবি রিলিজ হতো, বড় করে শুট করতো, সেইখানে গিয়ে অমর সঙ্গী কিন্তু ওই 3টে হাউসের না হয়েও ছবিটা অমর সঙ্গী হিট করেছে। এবং অমর সঙ্গীর পরে তো তুমি বরবাদ করেছিলে, তো মানে তোমার আউট অ্যান্ড আউট দুটো কমার্শিয়াল বড় সাকসেস রয়েছে, আর বাদ বাকি যে ছবিগুলো আমরা মাঝখানে আমি কমার্শিয়াল মানে যেটাকে কমার্শিয়াল বলছি এখন, যদি সেটাকে ওইভাবে কমার্শিয়াল মানে যে ছবি টাকা দেবে সেটাই কমার্শিয়াল, মানে আমি বলছি অ্যাকশন ছবি। হ্যাঁ আচ্ছা, তার মাঝখানে বেশ কিছু ছবি করেছে, কিন্তু সেগুলোর মুশকিল হয়েছিল কি, সেগুলো পাবলিসিটি প্রমোশনে কোনো রকম জড়ি দেয়নি, যার ফলে ছবিগুলো এসছে আগে। এটা আমার বেশ কিছু প্রায় ধর 4-5টা ছবি এরকম চলে গেছিল, ছবিগুলো এলো আর গেল, কোনো রকম ইম্প্যাক্টই ফেললো না। এবং তখন আস্তে আস্তে প্রমোশন পাবলিসিটির যুগটা শুরু হয়ে গেছে, যে গান সঙ্গীত বাংলা গান চালাতে হবে। এটা এখন তো সঙ্গীত বাংলা কেউ দেখে না, এখনকার ছেলেরা মানে এখনকার জেনারেশন জানি না সঙ্গীত বাংলা। সঙ্গীত বাংলা কিন্তু তখন বাংলা সিনেমার প্রমোশনের জন্য, গানের জন্য সঙ্গীত বাংলা একমাত্র একটা জায়গা ছিল, যে সঙ্গীত বাংলা তখনকার ইয়াং জেনারেশন বসে থাকতো সঙ্গীত বাংলা দেখবো, আচ্ছা এই সিনেমাটা আসছে তাহলে এই সিনেমাটা দেখছি, এইটা ছিল। এখন এখন সেটা ইউটিউব হয়ে গেছে, এখন সকলে ইউটিউব দেখে। এবার আমার বেশ কিছু সিনেমা তখন কোনো রকম কোনো কিছু পাবলিসিটি হয়নি, প্রমোশন হয়নি, কিন্তু শুটিং হয়েছে, ছবি রিলিজ করেছে, ওই দুটো পোস্টার করেছে, একটা হোর্ডিং করেছে, দুদিন একটু গান দেখিয়েছে, একটা কোথাও সেটা করে হয়নি। এবার সেটা আমার ভাগ্যে ছিল না, এই জন্য হয়নি। এবং বরবাদ তুমি যখন করলে তখন তো ভিলেনের যে ক্যারেক্টারটা তখন তোমার অনেক পপুলার হয়ে গেল ভিলেনের ক্যারেক্টার, তারপর কি তোমার কাছে ভিলেনের অ্যাপ্রোচ করেছিল কেউ? মানে সেগুলো খুব একটা করনি? না, করিনি। তারপর মানে বরবাদ করার পরপরই যোদ্ধার জন্য অ্যাপ্রোচ করেছিল, আমি বলছিলাম না করবো না, এখনো মানে যোদ্ধাটা না করার কারণটা কি? না করার কারণ আমি বড় প্রোডাকশন, আবার একটা ভিলেন করবো না, আর ওই ক্যারেক্টারটাও আমার পছন্দ ছিল, যেটা নাইদুলদা যেটা করেছিল। কারণ ওই ছবিটার যে তেলেগু ভার্সনটা সেটা আমি দেখেছি, মাগাধীরা অনেক আগে আমার। আচ্ছা, মানে তুমি কি মানে আমরা তো দেখেছি মাগাধীরা পরে, আগে যোদ্ধা দেখেছি, মাগাধীরা অনেক আগে। আচ্ছা, এবং মানে তুমি যখন তুমি টিভি সিরিয়াল করছো, টিভি সিরিয়ালও কি তোমাকে ভিলেন অফার করা হয়েছিল? মানে আমি সেটা বলছি যে হিরো না হয়ে। না, টিভি সিরিয়ালে ভিলেন অফার করেন, কিন্তু টিভি সিরিয়ালে আমরা দেখেছি তুমি পার্শ্ব চরিত্রতেও কাজ করেছো, যেরকম ধুলোকণায় আমরা দেখেছিলাম যে একটা পার্শ্ব চরিত্রে তুমি কাজ করেছিলে। তো মানে সেটার কারণটা কি ছিল? কারণ তুমি তো পার্শ্ব চরিত্রের মতো পার্শ্ব চরিত্র ছিল না, ওটা পরে পার্শ্ব চরিত্রের মতো ওখানে আমার মানে আমি ইন্দ্রাশিস এবং মানালি এই 3টে ক্যারেক্টার। মেইন প্রথম যখন হয়েছিল তখন প্রথম গল্পটা ছিল ওই গল্প, তো তখন তারপর গল্পটা বিভিন্ন জিনিস হয় আর কি, সেগুলো নিয়ে আলোচনা বেশি করে কোনো লাভ। আচ্ছা, এবং তুমি যখন তুমি সিরিয়াল করছো, এবং সিরিয়ালে তো তুমি তো যেটা বললে যে ফ্লপ বা হিট, যেটা তুমি জানো যে কোনটা হিট বা কোনটা ফ্লপ, এরপরে যখন তুমি আবার একটা সিরিয়াল যখন করছো বা করবে, সেটার সময় কি সেটা মাথায় রাখবে যে এইটা এই টাইমে হলে এটা ফ্লপ, মানে এটা যদি আবার দর্শক না দেখে তো এটা আবার একটা বাজে ইম্প্যাক্ট, বা এরকম কি কিছু একটা মাথায় রেখে কাজ করবে? সিরিয়াল কোনটা হিট হবে কোনটা ফ্লপ হবে না এখন কেউই বলতে পারে না, সিনেমাও বলতে পারে না, সিনেমা তো বলতে পারিনি, সিরিয়ালও বলতে পারে না। সুতরাং ওইটা মাথায় রেখে কাজ করতে গেলে বাজতে গাও না, এটা মাথায় রেখে কাজ করতে গেলে চলবে না। কোন সিরিয়ালটা হিট হয়ে যাবে, কোন সিরিয়ালটা ফ্লপ হয়ে যাবে, এত যদি কেউ বলে দিতে পারতো, মানে অনেক কিছু বলে দিতে পারতো, সেটা তো আমি। এবং তুমি তো প্রচুর সিনেমা যেরকম দেখো, কারণ তুমি ফেসবুকে পোস্ট করো, তুমি কি এখন নতুন যে কনসেপ্টের সিরিয়াল গুলো হচ্ছে তুমি কি সেগুলো কি দেখছো? মানে তুমি কি টেলিভিশন কি দেখো? চেষ্টা মানে যখন সময় পাই তখন দেখি। হ্যাঁ, মানে টেলিভিশনের ক্ষেত্রে এখন অনেক নতুন নতুন কনসেপ্টের সিরিয়াল হচ্ছে, তুমি জানো যে জি বাংলা বা স্টারে,
বা সান বাংলায়। তো মানে এখন আমরা দেখতে পাচ্ছি যে নতুন কনসেপ্টের সিরিয়াল গুলো বেশি চলছে না, কিন্তু ড্রামা জনারের সিরিয়াল গুলো আবার বেশি চলছে, কারণ নতুন কনসেপ্ট লোক দেখতে চাইছেন। এটার কারণ হিসেবে একটা যদি কিছু বলো, মানে এটা কেন হচ্ছে বা এটা যদি একটু বলো। নতুন কনসেপ্ট সিরিয়াল দেখতে চাইছে না তা না, তাতে যদি ড্রামা থাকে তাহলে দেখবে, সেটা যে কোনো জিনিসের ড্রামা থাকতে হবে, সেটা সিনেমা হলেও ড্রামা থাকতে হবে। সিনেমা তখনই লোকে দেখে যখন সেখানে ড্রামা থাকে। আমি একদম মানে বক্স অফিসের কথা বলছি, ফেস্টিভ্যাল সিনেমার কথা বলছি, যেখানে ড্রামা থাকে, যেখানে লোকে নিজেকে রিলেট করতে পারে সেই সিনেমাটা দেখে। সিরিয়ালও তাই, যেখানে ড্রামা থাকে সেই ড্রামাটা যদি নিজেদেরকে ভাবায় বা যদি দেখে যে আমরা রিলেট করতে পারছি, তখন সেই সিরিয়াল ড্রামা মাস্ট থাকতেই হবে, সেটা সিনেমা হোক সিরিয়াল হোক কি হয়ে হোক। এবং তুমি যখন ওয়েব সিরিজে যখন তুমি কাজ করেছো হইচইয়ে, তুমি একটা ফেলুদাও তুমি যেরকম করলে, ফেলুদা কিছুদিন আগে যে ফেলুদাটা বেরোলো পুলিশের চরিত্রে অভিনয়, না তোমার চরিত্রটা এই দার্জিলিং জমজমাটটাতে করেছিলে। তো তার পরে যেরকম চুপ কথা টু করলে, তো হইচইয়ের সাথে কাজ কথা টু তার আগে, চুপ কথা তার আগে, চুপ কথা না আমি বলছি মানে হইচইয়ের কাজগুলোই বলছি পরপর। তারপর তুমি পায়েল সরকারের সাথে যেটা তুমি করেছিলে কার্টুন, তো প্রথম কাজ, হ্যাঁ প্রথম মানে কার্টুন 4টে, তখন বোধ হয় 4টে না 5টা ফিল্ম দিয়ে শুরু হয়েছে, তখন তার মধ্যে কার্টুন একটা ছিল। মানে হরর জনারের উপর তুমি দুটো কাজ করেছিলে। এবং তারপর তুমি মার্ডারের উপর একটা মানে মার্ডার জনারের একটা তুমি করলে, মার্ডার বাই দ্য হিলস বা এরকম। না না ওটা কি তুমি করোনি? না ওটা আমার মাথায় আসছিল কি তুমি করেছিলে। তো আর ফেলুদা তুমি করলে। তো এই হইচইয়ের সাথে কাজ করে কেমন লাগছে? হইচইয়ের সাথে আমি প্রথম থেকে কাজ, মানে যখন শুরু হয় হ্যাঁ হ্যাঁ, ওয়েব সিরিজ একটা অন্যরকম কাজের জায়গা দেয়, অন্যরকম এক্সপিরিয়েন্স দেয়। অভিনেতার মানে খানিকটা সিনেমার মধ্যেই বলতে পারি যে সিনেমা যেভাবে শুট হয় ওয়েবও সেইভাবে শুট হয়। এখন দুটোরই শুটিং ডেট হয়ে গেছে 12 দিন 13 দিন, সুতরাং প্রায় এক জায়গায় চলে সিনেমা হলে রিলিজ হয়, ওয়েব সেটা একটা প্ল্যাটফর্মে রিলিজ। এবং মানে সিরিয়াল এবং ওয়েবের মধ্যে পার্থক্যটা কি, মানে ওদের শুটের যে প্রসেসটা, মানে মানে সিরিয়ালিক্যাল পার্থক্য আছে, মানে টেকনিক্যালি পার্থক্য আছে। টেকনিক্যালি পার্থক্য বলতে অন্য ক্যামেরায় শুট হয়, সিরিয়াল অন্য ক্যামেরায়। এবং সিরিয়ালে কি আমরা যে এপিসোডটা দেখছি ওটা কি আগের দিনকে শুট হবে? সেটা যদি কারোর যদি ব্যাংকিং না থাকে তখন তাদের ফ্রি অবস্থা। আচ্ছা, এবং মানে তোমরা কি এরকম করে এসছো মানে যে একদিন আগেকার এপিসোড শুট বা দুদিন আগে এপিসোড শুট? না, আমাদের সেটা করতে হয়। এখন অর্কর একটা ইয়ে আছে যে অর্কর ব্যাংকিং থাকে, 7 দিনের ব্যাংকিং অর্কর থাকে। হ্যাঁ, আমাদের ওই চাপটা কোনোদিন হয়নি যে আজকে শুট করেছি সেটা কালকে গিয়ে খেলতে। হ্যাঁ, এবং তোমাদের তো একটা টাইমিং তো ব্যাপার থাকে যে এই টাইম থেকে এই টাইমে অবধি শুট করতে হবে, যেটা তোমার আগে যেটা না আগে যেটা ছিল এখন অনেকটা কমে গেছে। সেটা সবারই সিনেমাতেও থাকে। না সিনেমার ক্ষেত্রে ধরো এই টাইমটা বলে দিল যে এতক্ষণ তোমার শুট, ধরো 2 ঘন্টা বা 3 ঘন্টা, তো না এর বাইরে না। সিরিয়ালে তুমি যখন হিরো করছো তো পুরোটাই তোমার করতে হচ্ছে। হ্যাঁ, মানে আমি সিরিয়ালের ক্ষেত্রে কি একটু বেশি, সিরিয়ালের লিড হলে একটু বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা সিনেমাতে লিড হলে তোমার বেশি হবে। হ্যাঁ, এবং সিরিয়ালের ক্ষেত্রে তুমি যখন প্রথম কাজ যখন সিরিয়াল করেছিলে, যখন তুমি যে সিরিয়ালটার কথা বললে একদম প্রথমে যে সিরিয়ালটা করেছিলে, তারপর তোমাকে যখন ভিলেন অ্যাপ্রোচ করা হয়েছিল, তখন কি কোন একটা জায়গায় গিয়ে মনে হয়েছিল, কারণ ওই সিরিয়ালটাতে তুমি হিরো ছিলে, দর্শক সেটা একটা এরকম ভাবে দেখেছে, একটা এরকম মানে পপুলারিটি পেয়েছিল ওই চরিত্রটাতে, তখনকার দর্শকের মেন্টালিটিটা একটু অন্যরকম ছিল, এখনকার দর্শক অনেক চেঞ্জ হয়ে গেছে, যে ভিলেন করলে দর্শক অন্যরকম ভাবে নেবে। তো এরকমটা কি কখনো মনে হয়েছিল যে ভিলেন করলে দর্শকের? না না সিরিয়ালে আমি সিনেমার কথাতেই বলছি, যে সিনেমায় তুমি যখন ভিলেন করলে, আচ্ছা সিনেমা হিরো হওয়ার পর যখন ভিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন কি মনে হয়েছিল যে সিরিয়ালের যে দর্শক, মানে সিরিয়ালে আমার যে অডিয়েন্স, তারা যখন সিনেমাটা দেখবে, তার মধ্যে তো আমার সিনেমাতে হিরো হওয়া হয়ে গেছে। হ্যাঁ, না আমি যখন প্রথম ভিলেন হবে মানে হলে তুমি তখনকার কথা বলছি। হ্যাঁ, তখন তো আমার অমর সঙ্গে রিলিজ, হ্যাঁ তখন অমর সঙ্গে রিলিজ করে গেছে। তো তারপর কি মনে হয়েছিল ভিলেন করার সময় একটু কি ভয় লেগেছিল? কারণ সেটা লেগেছিল, সেটা ডেফিনেটলি লেগেছিল। আমার মনে হলো যে এরপর হয়তো মানুষ আমাকে আর হিরো হিসেবে অ্যাকসেপ্ট করবে না, সেটা মনে হয়। এবং মানে এখন আমরা আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, যেটা এখন ব্যাপারটা অনেকটা অন্যরকম হয়ে গেছে। এখন ওইটা নেই, মানে হিরো ভিলেন ওই ব্যাপারটা, হিরো ভিলেনটা অনেকটাই কমে গেছে বলতে, অনেকটা কমে গেছে। কারণ সেটার কারণ মানে সেটার জন্য আমি খাদান দেখলাম যিশুদা ভিলেন করলে এরকম একটা ছবিতে,
এবং মানুষ একদম বিশুদার মতো করে অ্যাক্ট করে নিচ্ছে। বিশুদা যদি পরে অবভিয়াসলি বিশুদা অনেক ছবি করবে, সেখানে হয়তো বিশুদা হিরো থাকবে, তাতে অসুবিধা নেই। যদি একদম মাসালা কমার্শিয়াল জনারও বলি, তাতে আমার মনে হয় না এটা কোনো অসুবিধা হবে। এবং বাবা বেবিও তুমি যখন বিশুদার সাথে করেছিল, ওখানে 3টে ক্যারেক্টার মেন ছিল, মানে তুমি, বিশুদা এবং সোলাঙ্কি। তো এই দুজনের সাথে কাজ করে কেমন এক্সপিরিয়েন্স? মানে বিশুদাকে তো আমরা দেখে এসেছি, যে মানে ছোটবেলায় দেখেছি, বাট এখন দেখছি সাউথে কাজ করছে, বাবা বেবিও আগেও। খুব ভালো এক্সপিরিয়েন্স, বিশুদার সাথে কাজ করা খুব ভালো এক্সপিরিয়েন্স, এবং অনেক কিছু শেখা যায়। এক্সপিরিয়েন্সের সাথে কাজ করলে কি হয়, বিশুদা টেকনিক্যালি এত সাউন্ড না ভাবা যায় না, কোন মানে কোন অ্যাঙ্গেল, কি লেন্স, সেই বুঝে এক্সপ্রেশন দেওয়া, সেই বুঝে আমি কতটা যাবো করবো না, সবটা তোকে মানে গাইড করবে। বিং এ সিনিয়র, হি ইজ ওয়ান্ডারফুল, আর মানুষ হিসেবেও ওয়ান্ডারফুল। আমি তো চাইবই যে বিশুদার সাথে আবার কাজ করা, যদি চান্স পাই। এবং সোলাঙ্কিদির সাথে খুব ভালো, সোলাঙ্কি বন্ধুর মতো একদম, খুবই ভালো। সোলাঙ্কিদির সাথে কি তুমি আগে তো তোমার বাবাকে বিয়ের আগে কোনো মানে তোমাদের পরিবার আবার দেখা হয়েছিল, কারণ তুমি যে সময় সিরিয়াল করতে ওই সময় সোলাঙ্কি দেখা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, কিন্তু কোনো কাজ। এবং তুমি তো এখন বাংলা সিনেমা দেখছো, হিন্দি সিনেমা দেখছো, তো এখন আমরা দেখতে পাচ্ছি বাংলায় কিন্তু হিট সিনেমার পরিমাণটা অনেকটা কমে গেছে, যেটা আগেকার দিনে হতো। সেটা কি একমাত্র শুধু ওটিটি? কারণ সবাই ওটিটির উপরই দোষটা দিয়ে দিচ্ছে, এটা কি একমাত্র ওটিটি? হিট সিনেমা হিন্দিতেও কমে গেছে। হ্যাঁ, বলিস তাই, হিটের সংখ্যা খুব কম। বাংলায় আমি তো বলবো আগের বছর থেকে এবছর একটু বেশি ভালো। এবছর আগের বছরও খুব ভালো রেজাল্ট, এবছরও বেশ ভালো রেজাল্ট। হ্যাঁ, এবার বাংলায় যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের সিনেমা হলগুলো কমতে শুরু করে। হিটটা তখনই হবে না যখন মানুষ অনেক বেশি করে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে। আমাদের সিনেমা হলগুলোই তো কমে গেছে, সুতরাং আমি বেশি সিনেমা হল যখন বাড়বে, তাতে আরো বেশি বেশি করে মানুষ সিনেমা হলে যাবে, তাহলে তখন হবে। এবার যদি বলি হিটের সংখ্যা, তাহলে হিন্দির হিটের সংখ্যা খুব কম। হিন্দিতে তো ওই 300 কোটি টাকার ছবি কি রেজাল্ট ফ্লপ। তো সিকান্দার ফ্লপ হলো সালমান খানের। তো হিন্দিতেও আমরা দেখতে পাচ্ছি তো হিট নেই, সাউথের দিকেও ফ্লপ হচ্ছে ছবি, সাউথের দিকেও দেখতে প্রচুর সিনেমা ফ্লপ হবে, সিনেমা হিটও হবে, ফ্লপ হবে। ওরকম ভাবে কেউ কাউকে কিছু আমাদের মুশকিল হয়ে গেছে, এখন আমরা সবাই বিজ্ঞ হয়ে গেছি, সবাই সবকিছু বলে দিচ্ছি, এই সিনেমাটা করলে হিট হয়ে যাবে, ওই সিনেমাটা করলে ফ্লপ হয়ে যাবে। এটা সবাই এখন সবাই সবকিছু জানে। এখন বিরাট কোহলিকে বলে দেয় যে তুমি ব্যাটটা এইভাবে ধরেছো বলে আউট, ব্যাটটা এরকম ভাবে ধরলে তোমাকে তুমি আউট হতে পারো। তো সেটা ছেড়ে দেয়, সেটা নিয়ে কথা বলে লাভ নেই। হিট বা ফ্লপ সিনেমাতে চিরকালই ছিল, আছে এবং থাকবে। আগেকার দিনে তো খুব কম ছিল, মানে তুমি যে টাইমে অমর সঙ্গী করেছো, বরবাদ করেছো, আগেকার দিনে তখন এত কিছু জানানো হতো না, সেই জন্য কম ছিল। এত ফেসবুক ছিল না, এত ছিল না, সেই জন্য কম ছিল। রিভিউ এর একটা কোনো ব্যাপার ছিল না, রিভিউটা তো সবসময় দিয়েছিল। তখন কি পেপারে দেখে পছন্দ না হয়, পাবলিক দেখতে যাবে না। এরকম প্রচুর সিনেমা আছে যে সিনেমাগুলো খুব ভালো হয়েছে, সিনেমার কোয়ালিটি হিসেবে, সিনেমার ল্যাঙ্গুয়েজ হিসেবে খুব ভালো হয়েছে, কিন্তু সেগুলো পাবলিক দেখতে যায়নি। তার মানে কি সেই সিনেমাটা খারাপ হয়ে গেছে? না। আবার এরকম হয়েছে যে খুব হাজার সিনেমা যেটাকে বলে, সেই সিনেমাটা হিট করে গেছে, এটা চিরকাল হয়েছে, এটা এখনো হচ্ছে, পরেও হবে। কিন্তু আমাদের মুশকিল হয়েছে, আমরা এখন যে কোনো সিনেমাকে শুধুমাত্র তার ভালো কি খারাপ সেটা বিচার করি, তার বক্স অফিসে কি রেজাল্ট করছি। এটাও যেমন ঠিক না। আবার তুই যে বলছিস যে বাংলা সিনেমা হিট হয়নি বলাটা ভুল, কারণ বাংলা সিনেমা শুধু মানে আমি যদি বক্স অফিসের দিক থেকে বলি, শুধুটাই না, প্রচুর সিনেমা ফেস্টিভ্যাল থেকে, বিভিন্ন ফরেন ফেস্টিভ্যাল থেকে প্রাইজ দিয়েছে। মানিকবাবু বেলাইন, সেখানে দেখানো হয়েছে। ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা, অসাধারণ ছবি। হ্যাঁ, এবং মায়ানগর, ওই তো নিজের কথাই বললাম। হ্যাঁ, তো এরকম প্রতি ইন্ডাস্ট্রি তার ছবি বিভিন্ন জায়গায় প্রাইজ পেয়েছে। সেটা হচ্ছে অনবরত কাজ হচ্ছে। হ্যাঁ, এবার তুই বলতে পারিস তাহলে কি আরো ভালো কাজ করার জায়গা নেই? হ্যাঁ, ডেফিনেটলি আছে, আরো ভালো কাজ করার জায়গা সবসময় থাকে। সুতরাং সেটা নিয়ে আমরা যত ভালো কাজ করবো, তত ভালো দিকে আমরা এগোবো। এবং হ্যাঁ, তার সাথে অবশ্যই বক্স অফিস তো দরকার। সামনে পুজো, 4টি ছবি রিলিজ হচ্ছে, 4টি ছবি ভালো চলুক, এটাই বলি। কিন্তু তুমি একটা কথা বললে যে এখন হলের পরিমাণ কমে গেছে বলে হিটের সংখ্যাটাও কমে গেছে, কিন্তু হিট তো হচ্ছে, মানে খাদান তো হিট হয়েছে, মানে তারপর ধূমকেতু, বহুরূপী তো হিট হয়েছে, তাহলে এগুলো তো লোক যাচ্ছে, তাহলে ওই ছবিগুলো লোক যাচ্ছে না কেন, যেগুলো হিট হতে পারছে, যেগুলো লোকে
মানে বুঝতে পারছে যে বা যেগুলো লোকে রিলেট করতে পারছে গল্প দেখে গান দেখে কোথাও দেখ খাদান হিট হয়েছে ইটস বিকজ অফ দিস, বহুরূপী হিট সরি কি বলে ধূমকেতু হিট হয়েছে দেব এবং তুলসী, ওই জুটিটাকে দেখতে পেয়েছে 10 বছর পরে এসছি, যে জুটিটাকে 10 বছর আগে, যখন ধর আজকে যাদের বয়স 25 বছর বা 26 বছর, তারা 10 বছর আগে টিনেজার ছিল, তখন যাদেরকে দেখতো ভাবতো তখন তাদের আবার দেখতে, এই যে একটা নস্টালজিয়া সেটা তুমি কি দেখেছো? তারপরে গল্প কি হয়েছে না হয়েছে সেটা আলাদা। বহুরূপীর ক্ষেত্রে হচ্ছে বহুরূপী একটা ভালো অসাধারণ একটা গল্প বলেছে, উইন্ডোজের সিনেমা ওই রকম গল্প উইন্ডোজ দেখা মানে করতোই না, বহুরূপী একদম পুরো 180 ডিগ্রি ঘুরে গেছে যে ধরনের সিনেমা করে তার থেকে, এবং ওই ধরনের গল্প, ওই ধরনের গ্যাঞ্জার আছে, তার গান ভালো, খুব ভালো গান আছে, খুব ভালো অভিনয় আছে, শিবুদা তো অসাধারণ। তো সবটা মিলিয়ে হয়তো সবটা যখন ভালো হবে তখন একটা ছবি গিয়ে ভালো। কিন্তু আরেকটা জিনিস আমরা এখন দেখি যে যেটা তুমি তোমার মতামতটা বলো, মানে এটা কিছু না যে আমরা দেখি যে বলিউড এবং হলিউড সাউথের ক্ষেত্রে, মানে বলিউডের ক্ষেত্রে আমরা বেশি করে দেখছি যে সাউথের দিক থেকে ভিলেন নিচ্ছে যাতে সাউথের দিকে পুরো মানে অডিয়েন্সটাকে ওরা টার্গেট করতে পারে। যেরকম জওয়ানের ক্ষেত্রে আমরা দেখলাম বিজয় সেতুপতিকে নিয়েছে শাহরুখ খান, যাতে ওনার ফ্যান ফলোইংটা যাতে দেখতে পারে, ওটা হিট হয়ে গেছে। তো ওয়ার 2 এর ক্ষেত্রে আমরা জুনিয়র এনটিআর কে নিয়েছে দেখলাম, কিন্তু জুনিয়র এনটিআর এর ফ্যান্সরা ওটা একা হিট করাতে পারেনি। তো মানে এটা ওই বললাম সিনেমাটা ভালো না হলে, গল্প ভালো না হলে, ড্রামা ভালো না হলে তখন হবে না। কিন্তু জওয়ানের ক্ষেত্রে তার গল্প ছিল, তার ড্রামা ছিল, তার ছিল দেখিয়েছে, শাহরুখ খান কতদিন পরে এসছে, তার সাথে বিজয় সেতুপতি আছে, সবটা মিলে জওয়ান হয়েছে, গান অসাধারণ ছিল, সবটা মিলে তারপর জওয়ান শাহরুখ খানের ধর লাস্ট 5-6 বছর শাহরুখ খান কোনো সিনেমা করেনি, পাঠান করেছে, তারপরে পরে জওয়ান করি, হ্যাঁ তার আগে 5-6 বছর কোন সিনেমা করে একটা গ্যাপ যা করেছে টুকটাক এদিক ওদিক। শাহরুখ খানকে দেখবো, ওই রকম অত বড় একটা স্টার, তাকে আমি দেখবো, তার তোকে ওই রকম ভাবে প্রেজেন্ট হচ্ছে তো দেখতে যাবে না। আর ওয়ার্ড তো তার আগের ওয়ার্ডটা তো সেম, অলমোস্ট সেম, এবং অলমোস্ট সেম। তুই দেখ ওয়ার্ড এর আগের যে ওয়ার্ডটা ছিল ঋত্বিক আর টাইগার শ্রফ ছিল, এটাও তো তাই একই জিনিস তো দেখাচ্ছি আমি, একই জিনিস দেখালে কি হবে? মানে আমার বলা উচিত না, কিন্তু মানে আমার তো মনে হয় আরে না ঠিক। আর জুনিয়র তুমি কি ওয়ার্ড 2 দেখেছো? না দেখিনি। আচ্ছা, মানে তুমি রিসেন্ট টাইমে কোন ছবিগুলো দেখলে, মানে হিন্দির মধ্যে যেগুলো রিলিজ করেছে, কুলি বা সাউথের ছবি বা ধূমকেতু? না ধূমকেতু দেখা হয়নি, আমি দেখলাম আমি লাস্ট মানে রিসেন্ট ছবি হিন্দি ছবি কি দেখলাম, তো নেটফ্লিক্সে দেখলাম ইন্সপেক্টর জেন্ডে। হ্যাঁ, ইন্সপেক্টর জেন্ডে কেমন লাগলো? ভালো লেগেছে। হ্যাঁ, ওটা বেশ কমেডির উপর করেছে। হ্যাঁ, ওটা কমেডির উপর একটা থ্রিলার রয়েছে, একটা খোঁজা নিয়ে রয়েছে, ওটা মানে সত্যি ঘটনা। হ্যাঁ 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 হ্যাঁ। তো এবং তুমি যে এখন দেখছো যে নেটফ্লিক্সে বিভিন্ন কাজ হচ্ছে, জি5 এ বিভিন্ন কাজ হচ্ছে, বাংলা সিরিজও আমি বলছি, আবার হিন্দি সিরিজও আমি বলছি, তো কোথাও গিয়ে কি সিরিজের মানটাও কি কিছুটা গিয়ে পড়ে গেছে? মানে সিনেমায় যেরকম পড়ে গেছে, সিনেমার তো একটা মান পড়েছে, সিরিজ তো তুমি প্রচুর দেখো, কারণ তুমি মান পড়েছে বলাটা ভুল, সিনেমাতে মান সিরিজ এসছে বলে সিনেমার মান পড়ে গেছে তো বলবো। ভালো সিনেমা যেগুলো হওয়ার ঠিক হচ্ছে, যেগুলো ভালো সিনেমা হওয়ার সেগুলো ঠিক হচ্ছে। কিছু সিনেমা হয়তো সেই যে জায়গাটাতে সিনেমা যাওয়া উচিত সেই জায়গায় উত্তীর্ণ হতে পারছে না, সেইগুলো লোকে দেখছে না। আবার যে সিনেমাগুলো ঠিকঠাক ভাবে বানানো হচ্ছে, সেই প্যাশন নিয়ে বানানো হচ্ছে, সেই সময় নিয়ে বানানো হচ্ছে, সেগুলো লোকে দেখছে। এবং সিরিজের ক্ষেত্রে অনেকে বলে, এটা তুমি বলো যে সিরিজের ক্ষেত্রে অনেক সিরিজ ভালো লাগলো না, স্কিপ করে করে দেখা। তো তুমি কি এইভাবে অনেক কোনো সময় সিরিজ দেখেছো, মানে স্কিপ করা বা 2x স্পিড 3x স্পিড? কয়েকটা হয়তো দেখেছি, বলবো না। বাংলা সিরিজ না হিন্দি? বাংলা, হিন্দিও দেখেছি, পুষায়নি দেখিনি একটা টাইমের পর মনে হচ্ছে দূর বাবা একই হচ্ছে লেন বাড়ছে আর এবং তুমি এখন দেখতে পাচ্ছি বাংলাদেশে অনেক ভালো ভালো কাজ হচ্ছে, বাংলাদেশ খুব ভালো, বাংলাদেশে ভালো ভালো কাজ হচ্ছে। তো বাংলাদেশের কাজ কি তুমি ফলো করছো? তো মানে খুব একটা ফলো করিনি, মানে সাকিব খানের যে ছবিগুলো, তাণ্ডব, সাকিব খান কিন্তু অন্য রকমের ছবি। হ্যাঁ 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 একদম, মানে যে জনার টাইপের ছিল সেখান থেকে বেরিয়ে গিয়ে অন্যরকম তাণ্ডব, তুফান, বলতে হ্যাঁ সাকিব খান, সিয়াম আহমেদ, আফরান নিশো, তো
হ্যাঁ, তো তুমি কি এই শাকিব খানের কি আগের ছবিগুলো কি দেখেছো, তুফান বা? না, দেখা হয়নি, কিন্তু আমি যা ট্রেলার দেখেছি ওদের যা যে লেভেলের ওরা উন্নতি করেছে সেটা ভালো লাগে। এবং মানে মানে তোমার সাথে আমার দেখা হয়েছিল যে ভূতপূর্ব প্রেমিয়ারে। তো ভূতপূর্ব ছবিটাতে অনেকে বলছে অ্যাডাপ্টেশনটা খারাপ। তুমি যেহেতু মানে একজন অভিনেতা হিসেবে বলো যে ভূতপূর্বতে আমরা যে অনেকে বলছে যে গল্পগুলো যেগুলো পড়েছি, তুমিও যে গল্পগুলো পড়েছো, তুমি সেদিনকে বলেওছিলে যে গল্পগুলো যেগুলো পড়েছি সেগুলো নিয়ে যেহেতু হচ্ছে, গল্পগুলো সবার জানা, শিকার গল্পটা খুব একটা কারোর জানা নেই। শিকার গল্পটা অনেকের জন্য ওয়ার্ক করেছে কারণ সেটা যেহেতু জানা নেই, তবে যাদের পড়া আছে তারা অনেকে বলছে অ্যাডাপ্টেশন ঠিক করে করতে পারেনি। তো তুমি এটা কি বলবে, মানে তোমার কি সেটা মনে সেটা হয়েছে? যার যার পার্সোনাল মতামত, সেটা কারোর মনে হতেই পারে যে করেনি, কারোর মনে হতে পারে করেছে। আমার তো ভালো লেগেছে, মানে শিকার গল্পটা তোমার কেমন লেগেছে? ভালোই লেগেছে আমার। কিন্তু পুরো সিনেমাটাই ভালো লেগেছে, এবং বাংলা ভাবে ওরা অ্যামালগামেট করে নিয়ে এসেছে, কিন্তু আমার খুব ইন্টারেস্টিং। এবং বাংলায় ভিএফএক্স এর কাজ অনেকদিন পর আমরা দেখলাম এই হ্যাঁ, ভূতপূর্বতে ভালো সপ্তর্ষি মল্লিকের। খুব ভালো কাজ। হ্যাঁ, তো ভিএফএক্স এর কাজ বাংলায় তো ভিএফএক্স এর বাজেটটাই থাকে, বাজেটটা তো এইখানে থাকে না, এইখানে এগুলো কি বাজেট তুই যত বাড়াবি হ্যাঁ। তত ভালো কাজ। হ্যাঁ, হ্যাঁ, মানে বাজেট বাড়িয়েও ওই রকম ধর যে উল্ফটাকে নিয়ে হ্যাঁ, 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 হ্যাঁ। হাঁটছে, সেটা দেখে এন্ট্রি সিকোয়েন্স। সেটা দেখে লোকজন বেসিক্যালি হেসেছে, কত বাজেট, কত বাজেট, তাতে করে ওইটা করে উঠতে পারে। সেখানে বাংলার তো বাজেট কি, মানে নখের মতো বাজেট, যদি পুরো বাজেট ছবির দিকেই দেখা একটা মুখ বাংলা সিনেমা সেই তুলনায় কিন্তু ভূতপূর্বর যা কাজ খুব ভালো। তুমি বাংলায় আরেকটা ভিএফএক্স এর ছবি এসেছে, রনিতা দাস যিনি রয়েছেন সিরিয়াল করেন, তো ওনার মানে হাজবেন্ড যিনি সৌপ্তিকদার পরিচালনায় দেবী বলে একটা ছবি এসেছে, ওটাও ভিএফএক্স এর কাজটা ভালো। তুমি ওটা ট্রেলার কি দেখেছো? হ্যাঁ, ট্রেলার দেখেছিলাম, মোটামুটি ভালো লেগেছে ওটা। মানে সৌপ্তিকদার কি তুমি সিরিয়ালও কি দেখেছো, মানে আগে যখন করতে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এখন যখন সিনেমা যখন পরিচালনা করছে এবং ভিএফএক্স এর কাজ এভাবে রয়েছে, আর কাস্টিংটাও খুব ভালো, সোমরাজ দা রয়েছেন, রনিতা দি রয়েছেন। তো এটা আবার মণিহারার পরের পার্ট, মানে মণিহারা যেটা সৌম্যদার রনিতা দির যেটা ছিল ওটার পরের পার্ট। তো বাংলায় কি তাহলে আরো উন্নতি হচ্ছে আস্তে আস্তে, মানে কি মনে হচ্ছে? কারণ আশা তো করছি ডেফিনেটলি উন্নতি। হ্যাঁ, কারণ এই বছরে অনেক হিট হয়ে গেছে, ভালো ভালো সব দিক থেকে, মানে সেটা ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড হোক কি বক্স অফিস ওরিয়েন্টেড হোক, সব দিক থেকে ভালো। এবং তুমি যখন টেলিভিশন করেছো তখন কি ওই তুমি যে শো গুলোকে বলা হয় মাচা শো, যেগুলো পুরো গ্রামের দিকে যেগুলো হয়, সেগুলোতে কি তুমি গেছিলে? আমি খুব কম গেছি। আচ্ছা, মাচাতে যতবার গেছো খুব ভালো রেসপন্স? যতবার গেছো খুব ভালো রেসপন্স পেয়েছো তো? মানে হ্যাঁ, কারণ ওদিকে তো তোমার জোন, কারণ ওদিকে তোমার টেলিভিশন দেখে লোকে। এবং তুমি যখন ধুলোকণা যখন তুমি করছিলে এবং লাস্টের দিকে তোমাকে যখন দেখানো হচ্ছিল না খুব একটা ধুলোকণায়, তখন কি তুমি ওদেরকে চ্যানেলের কাছে কি কিছু বলেছিলে, মানে কিছু একটা কমপ্লেন বা কিছু, যে আমার ক্যারেক্টারটা এরকম বলা হয়েছিল তো আমাকে মানে তখন কি কিছু খারাপ লেগেছিল একটু? দেখালে অবভিয়াসলি ভালো লাগে, না দেখালে তো ঠিক আছে, এখন তাদের মনে হয়েছিল যে এক্ষুনি দেখাবো। হ্যাঁ, এবং লীনা গঙ্গোপাধ্যায়ের সাথে কাজ করে কেমন লেগেছে? কারণ আমি ছোট থেকে শুনে আসছি, মানে তারপরে আমার যে কটা কাজ সবটাই লিনাদি। হ্যাঁ, কিছু লিনাদির লেখা, কালী নদীর দলে লিনাদির লেখা, এর মিঠুদেরও লিনাদি। তো ছবিগুলো একটা এত ভালো সিন ছিল লেখা, এবং যেগুলো চট করে বাংলা সিরিয়াল দেখা যায় না, শুধু বাংলা সিরিয়াল দেখা যায় না। মানে আমাকে অনেক মানুষজন, মানে যারা আমি ভাবতে পারিনি যে তারা বাংলা সিরিয়াল, ক্যালকাটা ক্লাবের লোকজন ইচ্ছে দিলে এবং ভাবতে পারবি না আমাদের ইনস্টাগ্রামে নাইজেরিয়া থেকে প্রচুর লোকজন নাচছে। জি ওয়ার্ল্ড এটাকে ইংরেজিতে ডাব করে চালায় এবং সেটা নাইজেরিয়াতে প্রচন্ড পপুলার। এখন কি চলছে সেটা? এখনো চলছে না, কারণ এখন শেষ হয়ে গেছে কিনা জানি না, কারণ আমি হঠাৎ করে প্রচুর নাইজেরিয়া থেকে ইনস্টাগ্রাম দেখলাম। প্রথম ভেবেছিলাম হয়তো ফেক মেসেজ, কি হবে না হবে বুঝলাম না, তারপরে দেখলাম যে এরকম প্রচুর আসছে। একটা স্কুলে একজন জিনিসটাই দিয়েছিলাম যে আপনি কোথেকে জানলেন, আপনি একটু থাকেন না, আমি তার প্রোফাইলে গিয়ে দেখেছিলাম যে কোথাও, তো দেখছি না। তখন বললো যে ওয়ার্ল্ড থেকে দেখছি এটা ডাব, তারা খুব প্রেস করেছে, মানে সিরিয়ালটার গল্পের প্রেস করেছে, আমার অভিনয় প্রেস করেছে, আমাকে নীল বলে ডাক, ভাবা যায়।
তোমার ওখানে ক্যারেক্টারটা খুব ভালো ছিল, মানে অনেকগুলো শেডের ছিল। তো লীনা গঙ্গোপাধ্যায়ের কি তুমি সাকসেস পার্টি থেকে গেছিলে কিছুদিন আগে যেটা হলো? না, আমি জানি না। তো লীনা গঙ্গোপাধ্যায়ের সাথে তো তুমি এত বছর কাজ করলে, তা তার কাছ থেকে কি কি শিখলে, আমি সেটাই বলবো। মানে তার কাছ থেকে শিখলাম বলতে একজন অভিনেতার মেন যেটা দরকার পড়ে সেটা স্ক্রিপ্টটা দরকার। স্ক্রিপ্টটা যখন ইংরাজি দেয় তোমার অর্ধেক কাজ হয়ে যায়। স্ক্রিপ্টটা যা লেখা থাকে সেটাই তোমার অর্ধেক কাজ, সেটা তোমার কাজ হচ্ছে তুমি সেটাকে ভালো করে বুঝে তোমার কাজ, তোমার পারফরমেন্সটা দাও, এটা তোমার কাজ। এবং যখন তুমি প্রথম প্রথম যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলে, তখন তো সিরিয়ালের প্রসেস, মানে সিরিয়ালে তো সবসময় প্রসেসটা হচ্ছে এই 2 মিনিট 5 মিনিট আগে সিন দিয়ে দেওয়া, মানে সিনের আগে দিয়ে দেওয়া। সেটা এখনো হয়। হ্যাঁ, আমি সেটাই বলছি, মানে সেটা অসুবিধা হয়। হ্যাঁ, অসুবিধা তো হবে। হ্যাঁ, মানে তখন সেটাকে রিকভারি করলে কি করে? ওইভাবেই করতে হবে, শুধু আমাকে না, সবাই সব অভিনেতাকে সেইভাবে কাজ করতে হবে। মানে সেটা তো মানে মুখস্থটাও তো একটা ব্যাপার থাকে, যে মুখস্থ করার এইটুকু সময়ের মধ্যে এটা তো করতে হবে, আমি তো প্রফেশনাল অ্যাক্টর এবং এরকম একটা জায়গায় কাজ করতে, সুতরাং আমাকে যে কোনো প্রফেশনাল অ্যাক্টরকে এটা করতে হবে, এই জন্যই আমাদেরকে টাকা দেওয়া। হ্যাঁ, এবং মিঠি ঝোড়ায় তুমি এইটুকু একটা ক্যারেক্টারের মানে মানে অনেক অল্প দিনের জন্য এসে অনেকটা পপুলারিটি পেয়ে গেছে। তুমি একটা শেয়ারও করেছিলে ফেসবুকে, একজন তোমাকে একটা বড় মেসেজ লিখেছিল যে দেখছি বাড়ি থেকে, খুব ভালো লাগছে। দেখেছিলাম কি দিদা, তার দিদা বোধহয় দেখেছিলেন। তো মানে মিঠি ঝোড়ায় এই চরিত্রটা তো তুমি বললে রাজি হওয়ার কারণ, এবার এই ক্যারেক্টারটা তুমি যখন বাড়িতে যখন দেখছো যে দর্শক হিসেবে, তখন কেমন লাগছে? কারণ এরকম ক্যারেক্টার যদি বাংলায় হয় হয়নি বলবো না, খুব কম হয়েছে, বলে ওটা খুব কম হয়েছে। ভালো লাগছে, আমার নিজেরই খুব ভালো লাগছে তখন করে সিনগুলো দেখে। ইভেন আমার এক মানে বন্ধু, সেও নিজে দেখে, সেও আমাকে মেসেজ করে বলেছিল যে অনেকদিন পর বাংলা সিরিয়ালে দেখলাম এরা একটা ক্যারেক্টার নিয়ে কাজ করছে এবং আউটডোর শুট হচ্ছে। আমাদের বেশিরভাগ সময় তো আউটডোর। ওটা কোথায় হতো? হতো রোগীর পেছনে একটা জায়গা ছিল, সেই জায়গায় হতো। এবং সেই জায়গাটাকে আমরা যেভাবে আমাদের প্রোডাকশন ডিজাইন বা আমাদের ডিরেক্টর, আমাদের যারা লাইট করেছে সবাই মিলে এবং বাদ বাকি অ্যাক্টর যারা ছিলাম সবাই মিলে যেভাবে সুন্দর করে মানিয়ে নিয়েছিলাম এবং বানিয়ে ফেলেছিলাম আর কি জায়গাটাকে। আমাদের কিছু বানাতো, পুরো নেচারই ছিল আর কি। তো সেটাকে নিয়ে আমরা নিজেদের মতো করে যেভাবে দেখিয়েছিলাম সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। এবং মানে সুমনদা যেহেতু ইন্টারভিউতেও বলেছিল যে সুমন মানে ওখানটা তোমাদের যে শুটিংটা হতো সেটাও রুবির পিছনেই হতো। তো এবার এখানে থেকে তোমার রুবি যাওয়াটা কতটা ডিফিকাল্ট ছিল? মানে অনেকটা তো রাস্তা। রুবি আমার এখান থেকে কাছে, আমার তো ডিফিকাল্ট ছিল হচ্ছে দাফনে টু যাওয়া। দাসানি 2 মানে সেই মানে ভিতর দিয়ে সেই মাটির রাস্তা, মানে অনেকটা। হ্যাঁ, এখান থেকে বর্ণনগর থেকে অনেক। হ্যাঁ, দাসানি 2 বর্ণনগর থেকে মেট্রোতে করে গেলে একটা ইজি হয়, ইজি হয় না, অনেক কিছু এদিক থেকে ওদিক থেকে করে যেতে হয়। হ্যাঁ, আর তোমার কি আর কোনো কিছু দাসানি দিতে হয়েছিল না একটাই? দাসানি টুতে তার আগে হ্যাঁ ধুলোকণা কি দাসানি দিতে হয়েছিল? ধুলোকণা শুটিং মতো নারায়ণ। আর তোমার কাজল নদীর জলেও, কাজল নদীর জলে শুটিং হতো ফটো স্টুডিও, ওটা হচ্ছে ফিয়ারলেস। ওটাও তো অনেকটা দূর, মানে দাসানিতে সব থেকে হার্ড। মানে আমি নিজেই দাসানিতে গিয়ে মানে মানে দাসানির থেকেও বোধহয় সূত্রটাও একই ডিস্টেন্স ছিল, ডিস্টেন্স ছিল বোধহয় একই কাছাকাছি। আর দাসানিতে তুমি যখন মানে যেতে, তখন তো এখান থেকে অনেকটা মানে তোমার সেই রাত্রিরে শুটিং করে আবার ফেরা, আবার সকালবেলা পরের দিনকে বেরিয়ে যাওয়া, মানে ঘুমটাও তো কম হতো, মানে ওয়ার্কআউট ঘুম মানে সবটাই। তুমি দেখলাম একটা ফেসবুকে পোস্ট করে যে তুমি অনেকদিন পর আবার ওয়ার্কআউট শুরু করলে। সেটা করলাম, আমার এই যে মা ছিল, আমার নিজের লোয়ার ব্যাকে একটা ইঞ্জুরি ছিল, সবকিছু মিলিয়ে আমার প্রায় 2 মাস গ্যাপ গেছিল। হ্যাঁ, এখন সবাই ভাবছে যে এটা হচ্ছে নতুন কোন ক্যারেক্টারের জন্য, মানে দেখা যায়। তো এবং তুমি আরেকটা জিনিস, যে এই যে এতদিন যে তুমি ইন্ডাস্ট্রিতে এসছো, মানে ইন্ডাস্ট্রিতে তো ভালো লোকের সাথেও পরিচয় হচ্ছে, খারাপ লোকের সাথেও পরিচয় হচ্ছে, মানে কোনটার এক্সপিরিয়েন্স বেশি? সব রকমের এক্সপিরিয়েন্স সব জায়গাতেই থাকে, জীবনে ভালো যদি একটু বলো, যদি একটু খারাপ লোকের সাথে পরিচয়, এটাই নিয়ে জীবন হয় আর কি। তুমি যদি ভালো লোকের সাথে পরিচয় হয়, আমার যদি খারাপ লোকের সাথে পরিচয় নাই হয়, তাহলে জীবনটাই বুঝতে পারবো না। যদি একটু বলো মানে কি কি হয়েছে? আলাদা করে বলার কিছু নেই, সব জায়গায় হয়, সকলের ক্ষেত্রে হয়, সব জায়গাতে হবে। এটা না হলে মানে জীবনে সবাই ভাবছে যে আমি দেখুন না, তো আমি মানে আমি 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 না, যে কারোর জীবনে ভাবছে যে আমার জীবনে এত দুঃখ কেন, বা আমার জীবনে সাকসেস আসছে না। সাকসেস ডেফিনেটলি ওইভাবে আমার সাকসেস চাই বলে সাকসেস চলে আসে না,
সেটার পিছনে কিছু খাটতে হয়, তারপর গিয়ে মানুষ সাকসেসটা পায়। সাকসেস যেমন তখনই তুই বুঝতে পারবি যখন তুই ফেলিওরটা হবি, তখনই তুই বুঝতে পারবি আচ্ছা এইটা ফেলিওর, আমার জীবনে কিচ্ছু নেই। তারপর আমি আস্তে আস্তে করে লড়াই করে আমি একটার পর একটা কাজ করলাম, এটা হচ্ছে আমার success। এবং তুমি ইন্ডাস্ট্রিতে এসেছিলে কি করে, মানে ইন্ডাস্ট্রিতে আসাটা কিভাবে হয়েছিল? ইন্ডাস্ট্রিতে আসাটা কি বলবো, আমি থিয়েটার করতাম। কারণ তোমার প্রপার পডকাস্ট আমি দেখিনি, তাই জন্য এই কোশ্চেন গুলো দর্শক জানতে চায়। পডকাস্ট সেরকম করতে করিও না। মানে তুমি সিরিয়ালের সেটাই যা ইন্টারভিউ দেওয়ার দিয়েছো ওই টুকটাক। হ্যাঁ হ্যাঁ, তো ইন্ডাস্ট্রিতে আসাটা কিভাবে হয়েছিল? আমি থিয়েটার করতাম, থিয়েটার করতে আর মডেলিং এর কিছু কাজ করতাম। সানন্দা 19-20 যখন প্রথম বেরিয়েছিল তখন কিছু মডেলিং এর থিয়েটার করতাম। ওই করতে একটা সিরিয়ালের যে সিরিয়ালে প্রথম তুমি বলবে না সেটার আগে একটা সিরিয়ালের কপি আর্টিস্ট হিসেবে, মানে আমি একদম জুনিয়র আর্টিস্ট না, কিন্তু কথা বলতে হবে, ডায়লগ বলতে হবে, যাতে সেখানে আর্টিস্ট দরকার। জুনিয়র আর্টিস্টদের দিয়ে ডায়লগ বানানো হয়, একজন আর্টিস্ট দরকার দিয়ে বেসিক্যালি কথা বলবে। সেই করে আমার তার আগে পুলিশ ফাইল করেছিলাম। হ্যাঁ, এবং তুমি আরেকটা জিনিস বলো যেটা আমার জানতে ইচ্ছে করছে, যে তুমি বরবাদের সময় তুমি বললে বডিটাকে তুমি অনেক কমিয়েছিলে, সেটা তো অনেক ডিফিকাল্ট ছিল করাটা। হ্যাঁ, ওই একটা ডায়েট মানে একদম খাওয়া দাওয়া করে দেওয়া, এই করে দেওয়া, কিছু করে করতে হবে। এবং মানে যখন তুমি শুনলে হিরো তুমি করছো না, তখন কতটা খারাপ লেগেছিল যে এতটা কষ্ট করেও যখন হিরোটা পেলাম না? লেগেছিল। মানে তখন কি তুমি কিছু বলেছিলে প্রোডাকশন বা রাজদাকে কিছু তুমি বলেছিলে? আমি জিজ্ঞেস করেছিলাম না কেন রাজদা কিছু মানে বললো যে না এক্ষুনি দিতে পারছি না, অনেক কিছু ব্যাপার আছে, যদি ভিলেনটা করি তাহলে ভিলেনটাকে অন্যরকম প্রেজেন্ট করবো। তো আমি কোথাও একটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছিলাম যে ঠিক আছে চলো ভিলেনটা আমি করবো। লোকজন কোথাও গিয়ে সিনেমাটা যখন রিলিজ করবে তখন ভিলেনের নামটাও বলবে। হ্যাঁ, সেটা বলেছে। এটা দেখলাম বলেছে, কিন্তু এখনো বেশ কিছু মানে আমি ছবি দিলে, আমার পেজে ছবি দিলে বিশেষ করে এখনো লোকজন বলেন যে ইমরান আগে ওইটা বলতো আর কি লোকজন যে দীপ কাকে বলে। ইট ওয়াজ আ ভেরি পপুলার, বিকাম ভেরি পপুলার। হ্যাঁ, একটা ভিলেনের ডায়লগ পপুলার। এবং মানে তুমি ওটাকে কিভাবে করেছিলে, যেটা তুমি বললে যে বোরলিং মেখে তুমি ছাদে শুয়ে থাকতে কালো হওয়ার জন্য, সারা গায়ে বোরলিং মেখে ছাদে সেটাকে আবার রিকভারি করলে কিভাবে? মানে সেটা আস্তে আস্তে হলো আর কি, সেটা ন্যাচারালি প্রসেসে হয়ে যায় মানুষের। মানে সেটা কি কোনো টেকনিক বা কিছু ইউজ? না, কোনো টেকনিক না, আস্তে আস্তে আবার নিজের থেকে চলে আসে। এবং সিরিয়ালের ক্ষেত্রে কখনো এরকম চ্যালেঞ্জ কি নিতে হয়েছিল, মানে যে সিরিয়ালের ক্ষেত্রে এতটা ফিজিক্যাল নিয়ে না, ফিজিক্যাল বা মানে চ্যালেঞ্জ সিরিয়ালের ক্ষেত্রে নিতে হয় না, জেনারেলি নিতে। এবং সিরিজের ক্ষেত্রে তুমি যখন সিরিজের ক্ষেত্রে খুব একটা কিছু হয় না। সিনেমার ক্ষেত্রে একটা সিনেমার ক্ষেত্রেই হয়েছিল, বড়বাজারের ক্ষেত্রে। তারপর আর কোনো সিনেমার ক্ষেত্রে সেইভাবে কিছু ফিজিক্যাল ট্রান্সফরমেশন কিছু দরকার পড়ে। এবং তুমি তো ঠাকুমার ঝুলি করেছিলে স্টার জলসে, ঠাকুমার ঝুলিটাতে তোমাকে দেখা গেছিল, তো ঠাকুমার ঝুলিটা তোমার কি কোথাও একটা গিয়ে মনে হয়েছিল যে ঠাকুমার ঝুলি সব গল্প খুব পপুলার, এবার যখন একটা ক্যারেক্টার করছি যদি 19-20 হয়ে যায় লোকে খারাপ ভাবে নিতে পারে, তো বা এটা ফেলুদার ক্ষেত্রে আমি বলছি, কারণ ফেলুদার ক্ষেত্রে ওই গল্পটা সবাই জানে, মানে যে গল্পটা তুমি প্লে করেছো সেটার একটা দর্শকের মাইন্ডে একটা জিনিস রয়েছে যে এটা এরকম হবে, তো সেখান থেকেও যদি একটু অন্যরকম হয় তো এটাও কি মুছে না, সেটা কখনো মনে হয়নি যে অন্যরকম হলে দর্শক কি ভাববে, ওটা মনে হয়নি। আমার কাজ হচ্ছে যে ক্যারেক্টারটা দিচ্ছে সেটাকে ঠিক মতো করে পারফর্ম করা, সেটাকে করতে। এবং মানে তোমার পছন্দের চরিত্র কোনটা, মানে তুমি যেগুলো করেছো তার মধ্যে তোমাকে যদি বেস্ট 1 থেকে 5 অব্দি বলতে হয়? ডেফিনেটলি অসম্ভব বলে যে সিরিয়ালটা করতাম সেবা আমার খুব অবসঙ্গী, আমার খুব ফেভারিট ক্যারেক্টার। অবশ্যই বরবাদ। ইমরান আমাকে বিং অ্যান অ্যাক্টর অনেক রকমের ডেভেলপমেন্ট সাহায্য করেছে, রকমভাবে ভাবতে শিখিয়েছে একজন অভিনেতা হিসেবে। কার্টুন বাবা বেবিও তো ডেফিনেটলি, ওটা উইন্ডোজের বাবা বেবিও তো ডেফিনেটলি ওই রকম একটা ক্যারেক্টার যে গিয়ে সেরকম একটা ক্যারেক্টারে কি যে আমাদের ভাবতে পারতাম সেটাই পারে, সেইটা আমাদের বেশি চ্যালেঞ্জ ছিল। এবং একদম ফাইন টিউনিং ছিল, কোথাও গিয়ে যেন মনে না হয় খুব দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে তোমাকে একবারের জন্য মনে হয়নি, মানে কোন আমার অনেক রকম দেখি না যে আমরা একটা সার্টেন ওয়েতে কিছু কিছু মানুষ তারা আচরণ করেন বা হ্যাঁ অন্যরকম, সেইটা কোথাও
ছিল না, কারণ সেটা ওর একটু বারণই করেছিল যে তুমি অন্য কিছু করো না, খুব হালকা একটা হয়তো কোথাও গিয়ে জাস্ট ছুঁয়ে যাওয়া, সেই রকম কিছু একটা থাকবে। সেই রকম একটা ক্যারেক্টার পড়াটা itself খুব চ্যালেঞ্জিং ছিল। এবং তুমি কি উইন্ডোজের হল ভিজিটেও গেছিলে, মানে বাবুর বিয়ে যখন হল ভিজিট থেকে কিরকম রেসপন্স? অসাধারণ response, অসাধারণ। হল ভিজিটে কি বিশুদাও গেছিলেন না শুধুমাত্র তুমি বা উইন্ডোজ টিম? ছিল বিশুদা একটা প্রতিনিধি কিছু না ছিল। আচ্ছা, মানে মেনলি তুমি আর উইন্ডোজের টিম গেছিলে সব? বিশুদা ছিল, ফুলাঙ্কি ছিল, আমি ছিলাম, সবাই ছিল। আচ্ছা, শিবুদা ছিল। হ্যাঁ, তো এবং শিবুদার সাথে পরবর্তীকালে কাজ করার কি ইচ্ছে রয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি ইচ্ছা আছে, যদি আমায় চান দেয়। এবং এবং তুমি রাজদার সাথে কাজ করেছো, তো রাজদার সাথে আমরা ছোটবেলা থেকে শুনি যে রাজদা বড় বড় একটা ইন্টারভিউতে বলে যে রাজদা হচ্ছে খুব রাগী। শুভশ্রীদিও সেদিনকে একটা এতে বলছিল যে অ্যাক্টিং সেটে এখন যে আমরা বাইরে রাজ চক্রবর্তীকে দেখতে পাচ্ছি, সেটা অ্যাক্টিং মানে অ্যাক্টিং যখন হয় সেটা পুরো অন্যরকম হয়ে যায়। তখন কিভাবে অভিনয়টা বের করে নিতে হবে আমি সেটা জানেন, তোমার এটা কেমন লেগেছিল? রাগী ব্যাপারটা দেখ, সেটা এক একজন ডিরেক্টর এক এক রকম ভাবে তার এক্সপ্রেশন গুলো প্রকাশ করে। কারণ ডিরেক্টরের মাথায় প্রচুর চাপ থাকে, তার মাঝে সবটা যেমন ছকা থাকে, তার মাঝে চাপটা সবচেয়ে বেশি থাকে। ফিল্ম মেকিং এ ডিরেক্টরকে সেই জন্যই ক্যাপ্টেন অফ দ্য শিপ বলা হয়। তাকে এটা ভাবতে হয় যে আমার এই ক্যারেক্টারের থেকে এই অভিনয়টা বার করতে হবে, তাকে এটা ভাবতে হবে যে এই টাইমের মধ্যে আমাকে এই শুটটা শেষ করতে হবে, নাহলে আমার এতটা বাজেট বেড়ে যাবে, প্রচুর চাপ থাকে। সুতরাং সেখানে যদি যেটা চাইছে সেই একটার যদি সেইটা পারফর্ম না করতে পারে, কিন্তু তার যদি সেখানে রাগ হয়, রাগ কি করে, তার রাগ করার সব রকমের অধিকার আছে। এবং সেটা শুধু রাজ চক্রবর্তী বলে না, প্রত্যেকটা ডিরেক্টর। আর যদি তরুণ মজুমদারের কথা শুনিস, যারা আমাদের সিনিয়র আছে তাদের কাছ থেকে যদি কখন শুনি যে তরুণ মজুমদার সেটা কি ছিলেন, একটাকে তুমি শব্দ করার করতে পারতো। তার মানে তরুণ মজুমদার খুব রাগী ছিলেন না, তিনি তো জানেন যে আমি যখন নিচ্ছি শট নিচ্ছি, আমি জানি। সুতরাং সেটা তো থাকবে, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। তোমার কাজ হচ্ছে এখানে একটা তুমি সেটাকে তোমাকে যে ক্যারেক্টারটা দিচ্ছি, তুমি সেই ক্যারেক্টারটা কখন। এবং উইন্ডোজে তুমি যখন কাজ করছো, ওটা তো পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন না, কিন্তু হ্যাঁ অরিত্রতা ছিলেন, কিন্তু তাদের সাথে কি দেখা হয়েছে? মানে মানে মাঝে মধ্যেই কি আসছে? আচ্ছা, শিবুদার সাথে তোমার বন্ডিংটা কিরকম? শিবুদার সাথে দেখলি প্রচুর কথা হয়, দেখা হয়। মর্নিং ভালো, যেরকম একজন মর্নিং হওয়া ছিল। আর শিবুদার সঙ্গে মানে যখন তুমি কাজ করেছিলে, তখন কি কোন একটা জায়গায় গিয়ে মনে হয়েছিল যে কি শিবুদার একটা খুব টেনশনে ছিলাম যে শিবুদার কেমন লাগবে, যে আমি যে ক্যারেক্টারটা করছি, সেই ক্যারেক্টার বা আমি যে পারফরমেন্সটা করছি, সেটা দেখে শিবুদা কি বলবে বা নন্দিতা দি কি বলবে, কেমন লাগবে, এটা আমার খুব এটা নিয়ে আমি খুব কিউরিয়াস ছিলাম। এইটাতে আমার খুব টেনশন ছিল বলবো না, কিন্তু কিউরিয়াস ছিলাম। তবে আমি অনেক আমাকে বলেছিল শিবুদা এবং নন্দিতা দি দুজনেরই এবং পুরো ওদের টিমেরই আমার পারফরমেন্স খুব ভালো লেগেছে। এবং তুমি যখন শিবুদার সাথে যখন হল ভিজিটে গেছিলে, মানে মানুষটাও খুব ভালো, আমি শুনেছি যে খুব মানে জলি, আমি শুনেছি খুব আপন করে। হ্যাঁ, এবং আরেকটা কথা এখন যেটা বলা হচ্ছে যে বাংলায় পুজোয় তো অনেকগুলো 4টে ছবি আসছে, তো 4টে ছবি আসাতে অনেক গাদাগাদি হয়ে যাচ্ছে, যেটা হল পাওয়ারই অনেক সমস্যা হয়। তো সেটা তুমি কি বলবে? মানে সেটা নিয়ে আমার মনে হয় ওরা এটা সবাই নিজেরা মিটিং করেছেন এবং সেটা নিয়ে একটা কোনো সমাধান সূত্র বার করেছে না। হ্যাঁ, কারণ একসঙ্গে এতগুলো ছবি, আমরা 4টে ছবি পুজোর সময় তো 4টে ছবি লোক দেখতে যাবে এবং হল পাবে, এবং বোধহয় 4টে ছবি চালাতে হবে, এরকম কিছু একটা বোধহয় কোনো একটা। এবং পুজোর সময় কান্তারাও আসছে, তো কান্তারা কি কোথাও গিয়ে তোমার মনে হয়? কান্তারা যদি আমার মনে হয় পুজোর সময় আসছে। হ্যাঁ, দশেরা লেখা আছে, দশেরা মানে ওই পুজোর উইকেন্ডেই রিলিজ করবে। মানে কান্তারার এখনো কোনো রকম দেখতে পাচ্ছি না। আমি সেদিন হলে গেছিলাম বাগি 4 দেখতে, তো তখন দেখালো তাই কান্তারা আসছে দশেরা। বুঝতে পারবো, কারণ কান্তারার সেই যে ধর একটা প্রমোশন শুরু হবে বা ইয়ে হবে, সেটা আমি তো দেখতে পাচ্ছি না। তুমি কি 4টে ছবি দেখবে বাংলায়? ইচ্ছা। এবং তুমি দেখেছি যে ওটিটিতে ছবি অনেক বেশি দেখো, মানে ওটিটিতে তোমার কত পোস্ট দেখি যে এই ছবিটা খুব ভালো লেগেছে, ওই ছবিটা ভালো লেগেছে। তো সিনেমা হলে যাওয়ার সময়টা কি এখন খুব কম হয়ে গেছে? অনেক সময় মিস করে যাই।
অনেক সময় মিস করি। এরকম ওয়ার্ড তো তুমি বললে দেখোনি এখনো, না আমার তো আমার দেখা করে ইচ্ছে ছিল না, মানে ট্রেলারও কি ভালো লাগে এবং একই জিনিস দেখছি আর কি, একই মনে হয় গেমকে একই উপর মানে আমি ওয়ান আর যদি মুখ দুটো আলাদা করে দিই তাহলে বাদ বাকি সবই হয়। এবং কনজিউরিং এখন চলছে বা বাগিপুর এখন চলছে, কনজিউরিং দেখা আমার ইচ্ছে কি বাগিপুর দেখা। মানে তুমি কি রিভিউ দেখো নাকি? রিভিউ দেখা না, যে ছবিটা ভালো লাগে আমি লোকা দেখার ইচ্ছা আছে। হ্যাঁ লোকা চলছে, লোকা চ্যাপ্টার 1 চলছে। লোকা দেখার এবং আরেকটা ছবিও আসছে, মিরাই বলে একটা সিনেমা আছে, যে সিনেমাটা হনুমান বলে যে সিনেমাটা এসেছিল সাউথের, ওই ছবিটার যে হিরো সেই করছে মিরাই, ওটাও ওই হনুমান টাইপেরই হবে। তো ওই সিনেমাটাও কি তুমি ট্রেলার দেখেছো? না আমি ট্রেলার দেখিনি। আর লোকার ট্রেলার তো আমার খুব ভালো লেগেছে। লোকার ট্রেলার খুব ভালো লাগছে, লোকা হয়েছেও খুব ভালো। হ্যাঁ লোকা আমি দেখে এসেছি, খুব ভালো হয়েছে লোকা। তো হ্যাঁ তো লোকার মতো ছবি আমাদের বাংলায় হচ্ছে না, তো এটা লোকা কিন্তু ওটা কিন্তু কম বাজেটে বাংলায় বানানো যেতে পারে, মানে কারণ যেটা বড় বাজেটে ছবিটা করতে পারছে না সেটা কিন্তু সিরিয়ালে করে দেখাচ্ছে সিরিয়ালের যারা মেকার্সরা রয়েছে। কারণ রাঙামতি তীরন্দাজে তুমি যদি দেখো একটা এপিসোড যেখানে প্লেন যাচ্ছে, একটা মানে ভিএফএক্স দারুণ দেখিয়েছে ওটা, তো যেটা কম বাজেটে করতে পারছে সেটা বড় বাজেটে করতে পারছে না। তো লোকার মতো ছবি এখানে হচ্ছে না কেন? হচ্ছে না বলাটা ভুল হবে, লোকা ধর এতদিন পরে হয়েছে। তার আগে মেল্লান মুরলি বোধহয় নামটা ঠিক হচ্ছে, সেই ছবিটা হয়েছিল, তারপর আবার লোকা হয়েছে। হবে, ডেফিনেটলি হবে, নিশ্চয়ই হবে। হচ্ছে না হয়তো এখনো কেউ ভাবেনি সেই জন্য হচ্ছে না, কিন্তু বাংলাতে তো রক্তবীজ হচ্ছে না। রক্তবীজ হচ্ছে না, হ্যাঁ রক্তবীজ তো হয়েছে। হ্যাঁ বাংলাতে তো অনেকদিন খাদানো বন্ধ ছিল, খাদানো হয়েছে, বহুরূপীর মতো সিনেমা তো বাংলা হয়নি বলতে, সেটাও তো বলতে হবে। শুধু বাংলায় হচ্ছে না বললেই হবে, বাংলায় যেগুলো হচ্ছে সেটাও তো হচ্ছে। তো অঙ্ক কি কঠিনের মতো একটা ছবি অঙ্ক কি কঠিনের মতো একটা ছবি হয়েছে। হ্যাঁ মানিক বাবুর মেঘের মতো একটা ছবি, একটা যেটা সাইলেন্ট ফিল্ম, সবাই জানে যে এরকম একটা ছবি। হ্যাঁ তুমি কি দেখেছো মানিক বাবুর মেঘ? না আমি দেখিনি, আমি শর্টস দেখেছি এবং কিছু পোর্শন দেখেছি, সেটা অন্য জায়গায় একটা জায়গায় দেখেছিলাম, কিন্তু সেগুলো তো হয়েছে। হ্যাঁ তুমি বাংলায় বহুরূপী বা রক্তবীজ এইগুলো তোমার দেখা, মানে এগুলো কি তুমি দেখেছো? তো এগুলো থেকে কি বোঝা যাচ্ছে বাংলার কমার্শিয়াল ছবি কি এরকম হলেই ভালো হয়? কারণ এরকম ধরনের ছবিতে কিন্তু প্রত্যেকটা অডিয়েন্স আছে, যে সেটা বয়স্ক হোক বা ইয়ং অডিয়েন্স হোক, কমার্শিয়াল ছবি বললে ভুল হবে আর কি। কমার্শিয়াল কি বলতে চাইছি, যে যেটা মাস ছবি, মাস খাদানের মতো ছবি। কমার্শিয়াল ছবি যে ছবি পয়সা দেয় সেই ছবি তো হবে। হ্যাঁ পয়সা তো মানে একিন বাবু তো কম কমার্শিয়াল। হ্যাঁ একেন বাবু বিশাল বিশাল। ওটা নিয়ে কমার্স যেটা বলছি সেটা হচ্ছে মাস মশালা কমার্স, যেটা আমরা দেখতাম। আমি ধর আমি যদি আজ থেকে 14 বছর আগে বা 10-15 বছর আগে ফিরে যাই, তাহলে তখন যে ছবিগুলো, ওই ধরনের ছবি এখন এই একই রকম ছবি যদি আবার হয় 10-15 বছর আগে যেগুলো হতো সেগুলো যদি আবার হয়, তাহলে সেটা চলবে না। সেটা দেব বুঝতে পেরে গেছে, যার ফলে দেখ দেব কিন্তু নিজেকে চেঞ্জ করেছে অনেক দিন আজ থেকে। গিয়ে খাদান করেছে, কিন্তু খাদান যখন করেছে খাদানটাও কিন্তু ঠিক ওইটা নয়। খাদানও তার মধ্যে একটা গল্প রেখেছে, তার মধ্যে বাংলার জিনিসপত্র আর প্রমোশনটা ভালো করেছে। প্রমোশন তো করে, সব কটা ছবিরই প্রমোশন করে, সেটাও করেছে। এবং বিদ্যার কিন্তু পরের যে ছবিটা আসছে সেই ছবিটা কিন্তু খুব ভালো। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, খুব ভালো। মানে ওটাই কি আছো না আমি যার জীবনের উপর নিয়ে অনন্ত সিংহ, খুব ভালো। আচ্ছা একটা বাংলা আস্তে আস্তে আমাদের যেটা বহুরূপী কেন চলেছে, বহুরূপী চলেছে এখন আমাদের বাঙালি সমাজকে দেখতে, গ্রাম বাংলার সমাজ, গ্রাম বাংলার চরিত্রদের দেখতে পেয়েছে, তারা এইগুলো হ্যাঁ দেখতে পেয়েছে, সেটার জন্য চলেছে। তার সাথে গান আছে, তার সাথে ড্রামা আছে, তার সাথে সেখানে মানে অ্যাকশন ছিল, খুব প্রচুর অ্যাকশন ছিল না, কিন্তু ছিল, ফিল ছিল, ছিল, সবটাই ছিল। এবং তুমি একটা জিনিস আমাকে বলো, যে উইন্ডোজ যেরকম ধরনের ছবি বানাচ্ছিলে, এটা দর্শক বলছিল, তুমি তোমার দর্শক হিসেবেই বলো, যে উইন্ডোজ যেরকম ধরনের ছবি বানাচ্ছিল এতদিন ধরে, সেখান থেকে তো তুমি যেটা বললে 180 ডিগ্রি চেঞ্জ হয়েছে রক্তবীজ আর বহুরূপীর ফলে, কিন্তু তাও সেখানে কিন্তু এমন কিছু জিনিসপত্র দেখানো হয়নি যেটা দর্শক খারাপ বলতে পারে, মানে উইন্ডোজের দর্শকরা আশাহত হবে। এবার উইন্ডোজের দর্শকরা, রক্তবীজ 2 আসছে পুজোয়, সেখানে কালকে একটা গানও বেরোবে, আজকে টিজার বেরিয়ে গেছে, মিমিজির একটা বিকিনি পরা
খুব ভাইরাল হয়েছিল, তো সেটাও যেরকম দেখাচ্ছে, আবার নুসরাত দির একটা বিকিনি পরা আইটেম সংও দেখাচ্ছে, অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে পারবেন। বিক্রি করেন না না, মানে ওরকম টাইপের একটা আইটেম সং এর একটা মানে ড্যান্স। তো এটাতে কি উইন্ডোজের দর্শকরা খারাপ লাগতে পারে? কারণ মিমিদির হ্যাঁ মানে বিকিনিটাই শুধু মানুষ মাথায় রেখেছে এবং সেটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, হোক, আমার সেটা নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু তার বাইরে তো ছবিটা তো অন্যান্য অনেক কিছু আছে, গল্প আছে, তার মধ্যে বাংলাদেশ ইন্ডিয়ার নিজের মানে তার আন্তর্জাতিক সম্পর্ক আছে যা দেখতে পাচ্ছি, অ্যাকশন আছে, ভালো ড্রামা থাকবে, শুধুমাত্র আলোচনা আছে কেন যদি দাঁড়িয়েছি এগুলো থেকে বেরিয়ে আসি আমরা 2025। তো থ্যাংক ইউ দাদা। তো তোমাকে টাইম দেওয়ার জন্য আমি তোমাকে বলবো দর্শকদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, থ্যাংক ইউ সো মাচ, সকলে খুব ভালো থাকবেন, সামনে পুজো খুব ভালো কাটান, প্রচুর খাওয়া দাওয়া করুন, আর বাংলা সিনেমা আসছে, 4টে বাংলা সিনেমা হলে গিয়ে বাংলা সিনেমাগুলো দেখুন, ভালো থাকবেন। আর ওর চ্যানেলটা আড্ডা উইথ সৌম্য, এটা সাবস্ক্রাইব করুন। তো থ্যাংক ইউ মহিনাটাকে টাইম দেওয়ার জন্য। আর ভালো লাগলে লাইক কমেন্ট সেখানে সাবস্ক্রাইব করবেন, যেমন পুজোয় বাংলায় 4টে ছবি আসছে সেটাও দেখবেন এবং দেখে জানাবেন কেমন লাগলো। তো থ্যাংক ইউ।